আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা এই ভিডিওতে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কোষচক্র। এটা একটা কোষচক্রের ছবি। তো এখান থেকে ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে তোমাদের একাডেমিক এবং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকে ভিডিওতে সেই জিনিসগুলি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আসবো কোষচক্র কাকে বলে। কোষচক্র হলো যে একটি কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষচক্র বলে। অর্থাৎ একটা কোষ সৃষ্টি হওয়া এবং এই কোষটার বৃদ্ধি এবং পরবর্তীতে এটা বিভাজন হওয়া যে একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, এই চক্রটাকে বলা হচ্ছে কোষচক্র। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল 1953 সালে কোষচক্রের প্রস্তাব করেন। এই তথা খুব ইম্পর্টেন্ট। কোষচক্রের প্রস্তাব করেন কে? বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল। কোষচক্র দুটি প্রধান ধাপে বিভক্ত। একটা হলো এম ফেজ বা মাইটোটিক ফেজ, দুই নং হলো ইন্টারফেজ। অর্থাৎ দুটি ধাপে বিভক্ত। এম ফেজ বা মাইটোটিক ফেজ বা বিভাজন পর্যায়, আরেকটা হলো প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেজ। আমাদের মনে রাখতে হবে। তো এই এম ফেজ বা মাইটোটিক ফেজে কি হয়? বিভাজন হয় কোষের। আর ইন্টারফেজটা হলো যে একটা কোষ বিভাজনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। তো আমরা যদি একটু খেয়াল করি যে এই কোষচক্রের যে পর্যায়গুলো, এই পর্যায়গুলোকে বিভিন্ন সময়ে ভাগ করা হয়েছে। কোন সময়টা কতটুকু ব্যয় হয় কোন পর্যায়ে, যদি আমরা একটু খেয়াল করি যে 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় এম ফেজে। এই যে এই জায়গাটা হলো বিভাজন পর্যায়। এই জায়গাটা হলো বিভাজন পর্যায়। টোটাল সময়ের 5 থেকে 10% সময় ব্যয় হয় এই এম ফেজ অর্থাৎ মাইটোসিস পর্যায়ে। আর বাকি যে 90 থেকে 95 ভাগ সময় থাকে, সেটা ব্যয় হয় প্রস্তুতি পর্যায়ে। অর্থাৎ কোষ বিভাজন সুসম্পন্ন করতে যে প্রস্তুতি লাগে, এই প্রস্তুতিটা ব্যয় হয় ইন্টারফেস পর্যায়ে এবং এটার জন্য সময় ব্যয় হয় 90 থেকে 95%। ইন্টারফেস পর্যায়টাকে আবার 3টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে। আমরা একটু খেয়াল করবো যে এই পর্যন্ত হলো ইন্টারফেস পর্যায়, এই জায়গাটা ইন্টারফেস পর্যায়, আর এই জায়গাটা হলো বিভাজন পর্যায়। ইন্টারফেস পর্যায়টাকে আবার 3টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হলো জি1 দশা, আরেকটা হলো এস দশা, এটাকে বলা হচ্ছে এস দশা, আরেকটা হচ্ছে জি2 দশা, এই জায়গাটাকে বলা হচ্ছে জি2 দশা। তার মানে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়কে 3টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হলো জি1, আরেকটা হলো এস বা সিনথেসিস পর্যায় বা দশা, আরেকটা হলো জি2 দশা। আমরা একটু খেয়াল করি যে কোন দশায় কি ঘটে। যেমন জি1 দশা, জি1 দশায় দেখো কি হয়। জি1 দশায় আহ, যে জি1 দশায় সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। মনে রাখতে হবে যে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনের মাধ্যমেই সমগ্র বিক্রিয়াটা কি হয়, প্রক্রিয়াটা গতি ত্বরান্বিত এবং নিয়ন্ত্রণ করে এই প্রোটিন। প্রয়োজনীয় প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। আমরা জানি যে জীবনের পরে যে দশাটা আসবে সেটাকে বলছে এস দশা বা সিনথেসিস দশা। এই দশায় ডিএনএ প্রতিলিপন হয়, অর্থাৎ 2 নং দশায়। এই যে ডিএনএ প্রতিলিপনের জন্য প্রয়োজনীয় যত উপাদান আছে, সব উপাদান এই জি1 দশায় তৈরি হয়। আমাদের মনে রাখতে হবে যে রেপ্লিকেশনের সকল উপাদান এই জি1 দশায় তৈরি হয়। এবং এই চক্রের সময় ব্যয় হয়, অর্থাৎ জি1 দশার সময় ব্যয় হয় টোটাল সময়ের 30 থেকে 40%। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জি1 দশায় টোটাল সময়ের 30 থেকে 40% ব্যয় হয়। তারপরে আসবো আমরা এস দশা। এস দশাতে মেইন যে কাজটা সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন হয়। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, এই ডিএনএ সূত্রে রেপ্লিকেশন হয় কোথায়, কোন পর্যায়ে? এস দশায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং ডিএনএ রেপ্লিকেশন হয়ে পরবর্তী দশাতে যাওয়ার আগেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশনটা হয়ে থাকে। তারপর আছে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, মানে এ পর্যায়ে। তাহলে এই এস দশায় কি কি তৈরি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়, মনে রাখতে হবে। আরেকটা হলো হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় এই এস দশায়। এই দুইটা তথ্য খুবই ইম্পর্টেন্ট। এটি বিভিন্ন পরীক্ষাতে এসেছিল, তোমরা যদি প্রশ্ন দেখো সলভ করো, ওই প্রশ্নগুলো পাবা। ডিএনএ রেপ্লিকেশন, হিস্টোন প্রোটিন কোন দশায় সংশ্লেষণ হয়। পরে আমরা আসি জি2 দশা, যেটা একদম শেষের যে দশাটা, এটাকে বলা হচ্ছে জি2 দশা। এটা এই দশাটার পরেই কিন্তু কি মাইটোসিস পর্যায়ে প্রবেশ করবে একটা কোষ। হ্যাঁ। তো এই পর্যায়ের অর্থাৎ এই দশার প্রধান কাজ হলো মাইক্রোটিউবুলস গঠনকারী পদার্থ সংশ্লেষণ, যা দিয়ে মাইটোসিস পর্যায়ের স্পিন্ডল তন্তু তৈরি হয়। এই এখানে কি হয়, এই দশায় মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থ সংশ্লেষণ হয়। এই মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থগুলো কি করে?
এই এগুলো মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি করে। তোমরা যদি মাইটোসিস বিভাজনটা দেখো, এখানে দেখবা যে স্পিন্ডল তন্তু আছে চিত্রের মধ্যে যদি দেখো। এই স্পিন্ডল তন্তুগুলো কিন্তু কি এই যে মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থ সংশ্লেষণ হয় এই পর্যায়ে। আর এগুলো দিয়ে কি তৈরি হয়? এগুলো দিয়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়। তারপর আছে বিভাজন প্রক্রিয়ার জন্য এটিপি তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে জি2 দশার পরে যে আমরা জানি জি2 দশার পরে যে মাইটোসিস বিভাজনটা শুরু হবে, মাইটোসিস বিভাজন হওয়ার জন্য যে প্রয়োজনীয় শক্তি, এই প্রয়োজনীয় শক্তি এটিপি থেকে আসে। আর এই এটিপি তৈরি হয় কোন দশায়? জি2 দশায় এটিপি তৈরি হয়। মোট চক্রের 10 থেকে 20% সময় এ চক্রে ব্যয় হয়। টোটাল যতটা সময় ব্যয় হয় তার 10 থেকে 20% সময় ব্যয় হয় জি2 দশায়। তো এই ছিল কোষচক্র। আর কোষচক্রের ইন্টারফেস পর্যায়ে এরপরে যেটা আমরা দেখবো যে মাইটোসিস পর্যায়ে। তোমরা জানো যে মাইটোসিস পর্যায়ে 5 থেকে 10% সময় ব্যয় হয়। তো এই মাইটোসিস পর্যায়টাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং হলো সাইটোকাইনেসিস। তার মানে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত হলো কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস বলতে আমরা জানি এটাকে বলা হয় নিউক্লিয়াসের বিভাজন। তারপর আছে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। শেষে যেটা এটা হলো সাইটোকাইনেসিস। আর টোটাল সময় আমরা টোটালটাকে বলবো মাইটোসিস। অর্থাৎ প্রোফেজ থেকে এবং সাইটোকাইনেসিস পর্যন্ত টোটাল যে ধাপগুলো আছে সবগুলোকে মিলিয়ে হবে আমাদের কি মাইটোসিস। তাহলে কি দাঁড়ালো কোষচক্রে? আমরা বুঝতে পারলাম যে কোষচক্রটাকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো এম ফেজ বা মাইটোটিক ফেজ, যেটাতে বিভাজন হবে। অর্থাৎ একটা কোষ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস ধাপ অতিক্রম করে তার বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করবে এবং নতুন যে কোষ বিভাজিত হবে সেটা আবার প্রস্তুতি নেবে। এই প্রস্তুতি পর্যায়টার নাম হলো ইন্টারফেজ পর্যায়। আবার ইন্টারফেস পর্যায়টাকে আমরা বলেছি যে 3টা ধাপে ভাগ করেছে, জি1, তারপরে এস, তারপরে জি2। পরবর্তীতে ওই কোষটা আবার জি2 পর্যায়ে অতিক্রম করে আবার সে বিভাজিত হবে। এভাবেই একটা কোষের চক্রাকারে কি বিভাজন চলতে থাকবে। এটাকেই বলা হচ্ছে কোষচক্র। আর এই বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেলকে এই কোষচক্র প্রদান করেন। তো আমি এখানে বিভিন্ন দশায় যা তৈরি হয়, যা ঘটে অর্থাৎ প্রত্যেকটি দশায়, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং পরবর্তীতে আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।